তো প্রিয় শিক্ষার্থী, আশা করি সকলেই ভালো আছো। মাঝে বেশ কিছুদিন একটু গ্যাপ হয়ে গেল তোমাদের। এর ভিতরে একটু একটা ক্লাস নিলে ভালো হতো। তো আমার ব্যক্তিগত ব্যস্ততার জন্য সম্ভব হয়নি। প্র্যাকটিক্যালের যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব, প্র্যাকটিক্যালের যে টপিকগুলো আছে তোমাদের, আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে আলোচনা করেছি এর আগে 4টা টপিক আলোচনা করা হয়েছিল। আজকে 5 নম্বর টপিক ইমেজ রেজিস্ট্রেশন নিয়ে একটু আলোচনা করব। তারপরে রেডিওমেট্রিক অ্যান্ড জিওমেট্রিক কারেকশন, ইমেজের রেডিওমেট্রিক এবং জিওমেট্রিক কারেকশন। 7 নম্বরে তোমাদের সিলেবাসে আছে বেসিক স্ট্যাটিস্টিক্স অফ ইমেজ। 8 নম্বরে আছে ইমেজ ইনহ্যান্সমেন্ট। 9নম্বরে আছে স্পেশাল ফিল্টারিং। তো এই 5টা টপিক নিয়ে আজকে আলোচনা করব। আর এই আলোচনার পরে, গত ক্লাসে তোমরা দেখতে চেয়েছিলা যে ইউএস জিএস এবং ম্যাক্সার যে স্যাটেলাইট ইমেজ কিভাবে ডাউনলোড করি আমরা, সেই টেকনিকগুলো একটু তোমরা জানতে চেয়েছিলা। সেটা নিয়ে আমি একটু আলোচনা করব এবং কিভাবে ডাউনলোড করা যায় সেই টেকনিকগুলো তোমাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আর সর্বশেষ ক্লাসের শেষের দিকে আমি তোমাদের পরীক্ষার কোশ্চেন অ্যানালাইসিস পাস্ট এক্সাম কোশ্চেন্স, গত পরীক্ষার এর গত বছর বা তার আগের বছরের পরীক্ষায় তোমাদের এই প্র্যাকটিক্যালের এই অংশ থেকে যে ধরনের কোশ্চেন আসছে, ল্যাব টেস্টে যে কোশ্চেন আসছে, সেটা নিয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। তো প্রথমে আজকের আলোচনার 5 নম্বর টপিক আছে ইমেজ রেজিস্ট্রেশন। ইমেজ রেজিস্ট্রেশনের সাথে তোমরা অলরেডি তোমাদের পরিচয় আছে, কারণ তোমরা থার্ড ইয়ারে যে প্রজেক্ট করেছো, আরজিআই সফটওয়্যারে তোমরা কাজ করেছো। তো আমরা রিমোট সেন্সিং এ ইমেজ রেজিস্ট্রেশনটা মূলত আরজিএস সফটওয়্যারে যে আমরা ইমেজের যে জিও রেফারেন্সিং করেছি, সেটাই। তো মেথড অফ ইমেজ রেজিস্ট্রেশন ইন আরজিআইএস, কয়েকটা কয়েকটা পদ্ধতি আছে, যে পদ্ধতির মাধ্যমে, যে মেথডের মাধ্যমে আমরা ইমেজ রেজিস্ট্রেশন করে থাকি আরজিআইএস এ। তার ভিতরে প্রথমে যে পদ্ধতিটা আসে সেটা হচ্ছে ম্যানুয়াল রেজিস্ট্রেশন। ম্যানুয়াল রেজিস্ট্রেশনে সাধারণত আমরা ম্যানুয়ালি করে থাকি। আহ, এটাকে জিও রেফারেন্সিং জিও রেফারেন্সিং হিসেবেও তোমরা চিনে থাকো। তো একটা ইমেজের যদি স্পেশাল ডাটা না থাকে, তাহলে সেই ইমেজের সাথে আমরা স্পেশাল ডাটা অ্যাড করে জিও রেফারেন্সিং করে আমরা এটাকে রিয়েল ওয়ার্ল্ডের সাথে কোঅর্ডিনেট করি। তো জিও রেফারেন্সিং এর টুল বক্সের ভিতরে, সেটআপ টুলের ভিতরে অনেকগুলো টুল আছে। তার ভিতরে কন্ট্রোল পয়েন্ট, তারপরে অ্যাডজাস্টমেন্ট, তারপরে পলিনোমিয়াল, অ্যাফাইন, এইগুলো মূলত এই সেটআপ টুলের ভিতরে আমরা সাধারণত কাজ করে থাকি এই টুলগুলো নিয়ে। রেফারেন্স ছাড়া একটা ইমেজ আমরা সাধারণত যেভাবে আরজিআইএস এ ভেক্টর ডাটা যেভাবে অ্যাড করি, সেইভাবে আমরা অ্যাড করতে পারি। তো ভেক্টর ডাটা যেভাবে অ্যাড ডাটা ক্লিক করে, অ্যাড ডাটা যে বাটন আছে আরজিআইএস এ, সেখানে ক্লিক করে আমরা অ্যাড করি। ইমেজটা আমরা অ্যাড ডাটা ক্লিক করে তারপরে আমাদের ডেস্টিনেশনে যেখানে আমাদের ইমেজটা থাকে, সেখান থেকে আমরা অ্যাড করে নিই। অ্যাড করে নিয়ে তারপরে আমরা ইমেজের ভিতরে কিছু কন্ট্রোল পয়েন্ট যোগ করি। কন্ট্রোল পয়েন্ট অ্যাড করার জন্য আমরা সাধারণত নন প্লেস গুলোকে আমরা সাধারণত বেছে নিই। নন প্লেস গুলো সাধারণত হয় কোনো রাস্তার ইন্টারসেক্ট, হয়তো একটা রাস্তা আরেকটা রাস্তাকে ক্রস করেছে বা একটা রেল লাইন ক্রস করেছে, যে লোকেশনটা নন প্লেস হিসেবে আমরা জানি, সেখান থেকে আমরা সাধারণত পয়েন্ট নেওয়ার চেষ্টা করি। তো জিও রেফারেন্সিং এর ক্ষেত্রে আমাদের কন্ট্রোল পয়েন্ট গুলো মিনিমাম 4টা পয়েন্ট নিলে আমাদের অ্যাকচুয়াল লোকেশনে যে ইমেজটা ঠিক মতো পড়ে। যত বেশি কন্ট্রোল পয়েন্ট আমরা নেই, আমাদের অ্যাকুরেসি তত বেশি হয়। আর ইমেজটা লোড করার পর তারপরে আমরা একটা কোঅর্ডিনেট সিস্টেম ডিফাইন করে দিই, কোন কোঅর্ডিনেট সিস্টেমে ইমেজটা জিও রেফারেন্সিং হবে। তো লাস্টে আমরা জিও রেফারেন্সিং করে লাস্টে ইমেজটাকে আমরা সেভ করি। তো সেভ করার আগে সাধারণত যে কাজটা করতে হয়, প্রথমেই আমাদেরকে ডিফাইন করে নিতে হয় যে এই ইমেজটা, যে ইমেজটা আমি রেজিস্ট্রেশন করব, এই ইমেজটার কোনো ব্যাকআপ ফাইল আছে কিনা। একটা ব্যাকআপ ফাইল রেখে তারপরে ইমেজ রেজিস্ট্রেশন করতে হয়। তাহলে ইমেজ রেজিস্ট্রেশনের প্রসেসে যদি মাঝপথে কোনো ভুল হয়, ভুল হলে তাহলে আর কোনো ব্যাকআপ কপি পাওয়া যায় না। সেই কারণে আমরা সাধারণত একটা ব্যাকআপ কপি রেখে তারপরে ইমেজটা রেজিস্ট্রেশন করি। যদি ইমেজ রেজিস্ট্রেশনের প্রসেসে কখনো মাঝপথে যদি কোনো ভুল হয়ে যায়, তাহলে আমরা ব্যাকআপ ফাইলটাকে নিয়ে আবার নতুন করে জিও রেফারেন্সিং করতে পারি। এরপরে আরেকটা পদ্ধতি আছে ইমেজ টু ইমেজ রেজিস্ট্রেশন। ইমেজ টু ইমেজ রেজিস্ট্রেশন সাধারণত এটাও রিয়েল ওয়ার্ল্ডের সাথে কোঅর্ডিনেট ছাড়া যে ইমেজগুলো আছে, সেই ইমেজগুলোকে আমরা রিয়েল ওয়ার্ল্ডের সাথে কোঅর্ডিনেট করি।
এখানে আরজিআইএস প্রোতে সাধারণত ওয়ার্ক টুল ইউজ করা হয় এবং কন্ট্রোল পয়েন্টের সাহায্যে ইমেজকে অ্যাড করতে সহায়তা করে। একটা ইমেজের সাথে আরেকটা ইমেজের যে ইমেজটার অলরেডি রেজিস্ট্রেশন করা আছে সেটার আমরা স্পেশাল ডাটা পেয়ে থাকি। সেই স্পেশাল ডাটার বেসিসে আমরা যে ইমেজটার রেজিস্ট্রেশন করা নাই সেই ইমেজটাকে আমরা রেজিস্ট্রেশন করি। এটাকেই আমরা বলছি যে ইমেজ টু ইমেজ রেজিস্ট্রেশন। এরপরে 3 নম্বরে যেটা আছে, সব থেকে মানে লেটেস্ট যেটা আমরা বলি অটোমেটেড ইমেজ রেজিস্ট্রেশন। এখানে সাধারণত আমরা এআই টুল ব্যবহার করি এবং মেশিন লার্নিং বেসড এই কাজগুলো আমরা দেখে থাকি। তো এআই টুলের অন্যান্য যে মেথড দুইটা আছে সেই দুইটা মেথড থেকে আরো ভালো অ্যাকুরেসি কাজ করে। তো এই তিনটা মোটামুটি আছে মেথড অফ ইমেজ রেজিস্ট্রেশনের। এখন ইমেজ রেজিস্ট্রেশনের বেস্ট প্র্যাকটিস ফর ইমেজ রেজিস্ট্রেশন ইন আরজিআইএস। আরজিআইএস এ আমরা সব থেকে ভালো যে পদ্ধতি, সেরা পদ্ধতি, সেই পদ্ধতিটা কি? সেই পদ্ধতিদের ভিতরে একটু আগে যেটা বললাম যে কন্ট্রোল পয়েন্ট গুলো এমন এমন লোকেশনে নিতে হবে যে লোকেশন গুলো আমাদের নোন পয়েন্ট হবে এবং সেখানে কোনো এরর থাকবে না, সেই কন্ট্রোল পয়েন্টের কোনো এরর থাকবে না। এবং কন্ট্রোল পয়েন্টের সাধারণত ল্যাটিচিউড এবং লঙ্গিটিউডের অক্ষাংশ এবং দ্রাঘিমাংশের মান, যেটা আমরা বলি অক্ষাংশ দ্রাঘিমাংশের মান ভ্যালু, এই ভ্যালু নিয়েই সাধারণত আমরা কন্ট্রোল পয়েন্ট গুলো আমরা ঠিক করি। কন্ট্রোল পয়েন্ট গুলো নেওয়া হওয়ার পর তারপরে মিনিমাম 4টা কন্ট্রোল পয়েন্ট আমরা নেই। 4টা কন্ট্রোল পয়েন্টের পর আমরা এটাকে ট্রান্সফরমেশন পদ্ধতিতে অ্যাসাইন করি। যার ফলে হয় কি, যে ছোটখাটো কোনো যদি ত্রুটি থাকে বা বিকৃতি থাকে ইমেজের, সেটা সংশোধন করা সম্ভব হয়। আর যদি ইমেজের বড় ধরনের কোনো সংশোধন দরকার হয় তাহলে স্প্লাইন পদ্ধতিতে আমরা এটাকে সংশোধন করতে পারি। আর এই রেজিস্ট্রেশন পদ্ধতিতে আরেকটা পদ্ধতি আছে যেটাকে আমরা বলি রুট মিন স্কোয়ার বা আরএমএস এরর। আরএমএস এরর যত কম হয় তত ইমেজের রেজিস্ট্রেশন অ্যাকুরেসি বেশি আসে। ইমেজের রেজিস্ট্রেশনের ক্ষেত্রে অ্যাকুরেসিটা আমরা বেশি পাই। তো ইমেজ রেজিস্ট্রেশনের মাঝপথে আমাদেরকে দেখতে হয় যে ইমেজের আরএমএস এরর আমাদের অ্যাকসেপ্টেবল লেভেলের ভিতরে আছে কিনা। যদি অ্যাকসেপ্টেবল লেভেলের ভিতরে না থাকে তাহলে এটাকে আবার আমাদেরকে মিনিমাইজ করে অ্যাকসেপ্টেবল লেভেলের ভিতরে নিয়ে এসে তারপরে ইমেজটাকে রেজিস্ট্রেশন করতে হয়। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে অবশ্যই ইমেজ রেজিস্ট্রেশন প্রসেস শুরু হওয়ার আগে অবশ্যই একটা ব্যাকআপ কপি রাখতে হবে, যেটা একটু আগে বলছিলাম। কারণ ব্যাকআপ কপি রাখলে ওই ইমেজটা থেকে আমরা পরবর্তীতে আরো কাজ করতে পারবো। না হলে যদি মাঝপথে ভুল হয় তাহলে আর নতুন করে করার কোনো সুযোগ থাকে না। তো বেস্ট প্র্যাকটিসের ভিতরে আমরা সাধারণত ইমেজ হাই কোয়ালিটি রেফারেন্স ডাটা ইউজ করব। রেফারেন্স ডাটা অবশ্যই হাই কোয়ালিটি হবে। আর ইভেনলি ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল পয়েন্ট ফর বেটার অ্যাকুরেসি। ইভেনলি ডিস্ট্রিবিউটেড কন্ট্রোল পয়েন্ট বলতে এখানে বোঝানো হয়েছে যে একটা ইমেজের ভেতরে আমার কন্ট্রোল পয়েন্ট গুলো ইকুয়ালি ডিস্ট্রিবিউটেড হবে। আমি 2টা পয়েন্ট উপরে নিলাম, আবার একটা পয়েন্ট নিলাম উপরের একটু কাছাকাছি, আর একটা পয়েন্ট দিলাম একেবারে নিচের দিকে, তাহলে এটাকে ইভেনলি ডিস্ট্রিবিউটেড হলো না। ইভেনলি ডিস্ট্রিবিউটেড হচ্ছে যে 4 কোণায় 4টা পয়েন্ট যদি ঠিক মতো ম্যাচ করে, সব জায়গায় মোটামুটি কভার করে, এরকম 4টা পয়েন্টকে আমার মিনিমাম 4টা পয়েন্টকে আমাকে নিতে হবে, যার ফলে আমি বেটার অ্যাকুরেসি পাবো। 3 নাম্বার, চুজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফরমেশন মেথড। কন্ট্রোল পয়েন্ট নেওয়ার পর আমার ট্রান্সফরমেশন যে মেথড, সেটা অ্যাপ্রোপ্রিয়েট ট্রান্সফরমেশন মেথড না হলে আবার একটু ডিস্টরশন হতে পারে। রুট মিন স্কোয়ার একটু আগে যেটা বললাম যে আরএমএস এররটা ফ্রি করে নিতে হবে। এবং ফাইনালি, যদিও ফাইনাল না, এটাই প্রথম, যে এটাই প্রথমে রাখা উচিত ছিল যে সেভ এ ব্যাকআপ অফ দ্য অরিজিনাল রাস্টার বিফোর রেজিস্ট্রেশন। রেজিস্ট্রেশন করার আগে অবশ্যই একটা ব্যাকআপ কপি রাখতে হবে। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস ফর আরজিআইএস ইন আরজিআইএস ফর ইমেজ রেজিস্ট্রেশন। এরপরে আমরা 6 নম্বর টপিকে, তোমাদের সিলেবাসের 6 নম্বর টপিকে আছে রেডিওমেট্রিক এন্ড জিওমেট্রিক কারেকশন অফ ইমেজ। ইমেজের রেডিওমেট্রিক এবং জিওমেট্রিক কারেকশন। রেডিওমেট্রিক কারেকশন বলতে সাধারণত আমরা যেটা বুঝি যে সেন্সর গুলো স্যাটেলাইট যে সেন্সর গুলো আসে সেগুলো ওয়েদার এবং ক্লাইমেটের কোনো ব্যারিয়ার তৈরি করে কিনা, পরিবেশগত কোনো আহ, সৃষ্ট যে এগুলো থাকে, ত্রুটিগুলো থাকে, সেই ত্রুটিগুলো সংশোধন করা হয় সাধারণত রেডিওমেট্রিক সংশোধনের মাধ্যমে, রেডিওমেট্রিক কারেকশনের মাধ্যমে। তো রেডিওমেট্রিক কারেকশনের এখানে কিছু আহ সংশোধনের কিছু কারণ আছে, কেন আমরা রেডিওমেট্রিক সংশোধন করব বা রেডিওমেট্রিক কারেকশন কেন করব।
রেডিওমেট্রিক কারেকশনের প্রথম যে পয়েন্টটা আসে সেটা হচ্ছে অ্যাটমসফিয়ারিক ইফেক্ট। সাধারণত আমরা জানি যে আবহাওয়া, আমাদের বায়ুমণ্ডলে বিভিন্ন ধরনের আবহাওয়ার বিভিন্ন উপাদানগুলো আছে, ধূলিকণা আছে, মেঘ আছে, জলীয় বাষ্প, বিভিন্ন ধরনের যে এই যে উপাদানগুলো আছে, এই উপাদানগুলো সূর্য সূর্য থেকে যে সানলাইট যেটা আসে সেটা পরিবর্তন করতে পারে এই উপাদানগুলোর মাধ্যমে। তো সেজন্য আমার ইমেজ ইমেজটাকে এই রেডিওমেট্রিক কারেকশন করতে হয়। 2 নাম্বার, সেন্সর ক্যালিব্রেশনের যে সমস্যা হয়, সেন্সর ক্যালিব্রেশনের ত্রুটিগুলো দূর করার জন্য সেন্সর থেকে আসা সাধারণত অনিয়মিত সংকেতগুলো সংশোধন করার ক্ষেত্রে আমাদের রেডিওমেট্রিক কারেকশনের দরকার হয়। 3 নাম্বার, টোপোগ্রাফিক টোপোগ্রাফিক ইফেক্ট, বা যেটাকে আমরা বলছি যে পাহাড়ি এলাকা বা ঢালু এলাকায় আলোর প্রতিফলনে সাধারণত পরিবর্তন হতে পারে। তো এই পরিবর্তন হওয়ার ফলে যে সমস্যা তৈরি হয় উম, সেজন্য আমাদেরকে আগে থেকে রেডিওমেট্রিক কারেকশন করে নিতে হয়। রেডিওমেট্রিক কারেকশনের যে ওয়েগুলো আছে, এই ওয়েগুলো কি কি, বা পদ্ধতি, যে প্রসেস, সেই প্রসেসের ভিতরে প্রথমে যেটা আসে সেটাকে বলে ডস বা ডার্ক অবজেক্ট সাবস্ট্রাকশন। এটা হলো যে কোনো গাঢ় ছায়ার প্রভাব দূর করা। ইমেজের ভিতরে যদি কোনো গাঢ় ছায়ার প্রভাব থাকে, এটাকে দূর না করলে অন্যান্য ফিচার গুলো ঠিক মতো এক্সট্রাক্ট করা সম্ভব হয় না। তো ডার্ক অবজেক্ট সাবস্ট্রাকশনের মাধ্যমে আমরা এই যে গাঢ় যে ছায়াগুলো থাকে, বিভিন্ন ধরনের ছায়াগুলো থাকে, সেই ছায়াগুলো দূর করে আমরা ফিচার গুলো এক্সট্রাক্ট করতে পারি। এরপরে 2 নম্বরে আছে ফ্ল্যাট ফিল্ড ক্যালিব্রেশন, যেটাকে আমরা বলছি যে সেন্সরের অনিয়মিত তথ্য সংশোধন করা। স্যাটেলাইট থেকে যে সেন্সর পাওয়া যায়, সেই সেন্সরের অনিয়মিত তথ্য সেগুলোকে সংশোধন করার জন্য এটা করা হয়, এই পদ্ধতিটা ব্যবহার করা হয়। এবং সর্বশেষ যে 3 নাম্বার আছে অ্যাটমসফিয়ারিক কারেকশন মডেল, বিভিন্ন ধরনের মডেল আমরা ইউজ করি, তার ভিতরে অ্যাকোয়ার এবং ফ্ল্যাশ মডেলটা সব থেকে জনপ্রিয়। এই দুইটা মডেল ইউজ করে অ্যাটমসফিয়ারিক কারেকশন কারেকশন মডেল ব্যবহার করা হয় যাতে রেডিওমেট্রিক কারেকশন করা সম্ভব হয়। এরপরে জিওমেট্রিক কারেকশন সাধারণত যে সেন্সরের, স্যাটেলাইট থেকে যে সেন্সর গুলো আসে সেগুলো যে সময় ফ্ল্যাকচুয়েট করে, নড়াচড়া করে, বা ভূমির সারফেসের উপরে যে বিভিন্ন ধরনের ভূমির আকৃতি বা প্রকৃতি, বা পৃথিবীর বিভিন্ন ধরনের যে কার্ভেচার, বক্রতার কারণে সৃষ্ট বিভিন্ন ধরনের যে বিকৃতি হয়, সেইগুলো সংশোধন করার জন্য সাধারণত আমরা জিওমেট্রিক কারেকশন করে থাকি। তো জিওমেট্রিক কারেকশনের ত্রুটির কারণ কি, জিওমেট্রিক ত্রুটিগুলো সাধারণত কেন হয়, তার ভিতরে প্রথমে আছে যে সেন্সর স্ক্যানিং মেকানিজম। সেন্সর স্ক্যানিং যে বিভিন্ন ধরনের মেকানিজম আছে, সেন্সরের চলাচলের ফলে ইমেজের বিভিন্ন ধরনের বিকৃতি ঘটে থাকে। 2 নাম্বার, ট্রায়ান ইফেক্টস, বা এটাকে বলা যায় যে ভূমির প্রভাব। ভূমির উচ্চতা পরিবর্তনের ফলে আহ ইমেজের বিভিন্ন ধরনের স্থানচ্যুতিও আমরা দেখে থাকি। আর 3 নাম্বার যেটা বলছি যে প্ল্যাটফর্ম মোশন, বা প্ল্যাটফর্মের বিভিন্ন গতিবিধি। স্যাটেলাইট বা ড্রোনের থেকে যে ইমেজগুলো আমরা পেয়ে থাকি, সেই ইমেজগুলো সাধারণত স্যাটেলাইট এবং ড্রোনের নড়াচড়ার কারণে ইমেজগুলোর যথার্থতা অনেক সময় কমে যায়। এর ফলে আমাদেরকে জিওমেট্রিক কারেকশন করতে হয়। তো জিওমেট্রিক কারেকশনের প্রসেস কি, জিওমেট্রিক কারেকশনের প্রথমেই প্রসেসের ভিতরে আসে জিও রেফারেন্সিং, কন্ট্রোল পয়েন্ট ব্যবহার করে ইমেজকে সঠিকভাবে সংযুক্ত করা। 2 নাম্বার, ইমেজ ওয়ার্ফিং, বা এটাকে আমরা অ্যাফাইন বা পলিনোমিয়াল ট্রান্সফরমেশন বলি। এই ট্রান্সফরমেশনের মাধ্যমে আমরা বিকৃত ইমেজকে আমরা সংশোধন করতে সমর্থ হই। এবং সর্বশেষ যেটা আছে অর্থোরেক্টিফিকেশন। অর্থোরেক্টিফিকেশন হচ্ছে যে ভূমির উচ্চতার সংক্রান্ত বিভিন্ন ধরনের যে বিকৃতি, সেই সংশোধনগুলো করার জন্য জিওমেট্রিক কারেকশন করা হয় প্রসেস। আচ্ছা, এরপরে 7 নাম্বার টপিক তোমাদের সিলেবাস, 7 নাম্বার টপিক আছে বেসিক স্ট্যাটিস্টিক্স অফ ইমেজ। স্ট্যাটিস্টিক্স বলতে যে ইমেজের বিভিন্ন যে স্ট্যাটিস্টিক্স গুলো আমরা পেয়ে থাকি, সেই স্ট্যাটিস্টিক্স গুলোর কথা বলা হয়েছে এখানে। তো ইমেজের স্ট্যাটিস্টিক্স এর ভেতরে এখানে কয়েকটা শ্রেণী বিভাগ আছে। তার ভিতরে প্রথমে যেটা আসে মিনিমাম ভ্যালু। মিনিমাম ভ্যালু বলতে যে একেবারে ন্যূনতম ইমেজের সর্বনিম্ন যে পিক্সেল মান, সেটাকে বলা হয়েছে। একটি ইমেজের সাধারণত আহ রেজিস্ট্রেশন করার ক্ষেত্রে সবচেয়ে যে গাঢ় আহ গাঢ় যে মান বা প্রতিফলন যেটা বলা হয়, সেটাকেই বলা হয়েছে যে এখানে ন্যূনতম মান। এটা কিভাবে কাউন্ট করা যায়, গণনা পদ্ধতি। রাস্টার লেয়ারে সাধারণত আমরা ডাইন দিকে ক্লিক করে প্রপার্টিসে, যে তারপর লেয়ার প্রপার্টিসের থেকে স্ট্যাটিস্টিক্সে যে আমরা এই স্ট্যাটিস্টিক্স ন্যূনতম যে মান, সেটার মানটা আমরা ওখান থেকে পেয়ে থাকি। 2 নাম্বার আছে যে ম্যাক্সিমাম ভ্যালু, বা সর্বাধিক মান, ইমেজের সর্বাধিক পিক্সেল মান। প্রথমটা হচ্ছে সর্বনিম্ন পিক্সেল মান, আর দ্বিতীয়টা হচ্ছে সর্বাধিক পিক্সেল মান। এটি ইমেজের
রেকর্ড করা সব থেকে উজ্জ্বল মান বা সর্বোচ্চ প্রতিফলন যেখানে দেখা যায় সেটাকে উপস্থাপন করা হয়। তো সেটাকে আমরা সাধারণত ইমেজের ভিতরে পেয়ে থাকি। আর এটাকে সাধারণত কাউন্ট করা হয় কিভাবে? একই প্রসেসিং, ওই ইমেজ স্ট্যাটিস্টিক্স এর আমরা প্রপার্টিস থেকে, লেয়ার প্রপার্টিস থেকে যে আমরা স্ট্যাটিস্টিক্স যে অপশন আছে সেই অপশনের থেকেই আমরা সাধারণত পেয়ে থাকি। আমি একটু পরে সফটওয়্যারে তোমাদেরকে এটা আরো প্র্যাকটিক্যালি দেখাবো। আচ্ছা, এরপরে আছে 3 নাম্বার আছে যে গড় মান, বা যেটাকে আমরা মিন ভ্যালু বলি। গড় মান সাধারণত পুরা ইমেজের বা নির্বাচিত এলাকার গড় যে পিক্সেল মান, সেটা সেটার কথা বলা হয়েছে। একটি ইমেজের সামগ্রিক উজ্জ্বলতা বোঝার জন্য সাধারণত এটা এই স্ট্যাটিস্টিক্স আমাদেরকে সাহায্য করে। সহজে আমরা এটাকে কাউন্ট করতে পারি। এই সবগুলো প্রসেসেরই একইভাবে, মানে কিভাবে আমরা কাউন্ট করব এই স্ট্যাটিস্টিক্স গুলো আমরা ওই প্রপার্টিস থেকে স্ট্যাটিস্টিক্স ট্যাবে যে সবগুলোকেই আমরা দেখতে পারি। এরপরে আছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। স্ট্যান্ডার্ড ডেভিয়েশন সাধারণত পিক্সেলের মানগুলো যে পরিবর্তনের পরিমাপ করে। পিক্সেলের মানগুলোর গড় থেকে কিভাবে বিচ্যুতি হয়, উচ্চমানের বৃহত্তর পরিবর্তন সূচিত হয়, সেগুলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের থেকে আমরা পেয়ে থাকি। এরপর আছে হিস্টোগ্রাম। হিস্টোগ্রাম পিক্সেলের মানগুলির বন্টনের গ্রাফিক্যাল গ্রাফিক্যাল উপস্থাপনা বলা হয় এটাকে। গ্রাফিক্যাল মানে একটা গ্রাফের মাধ্যমেই একটা ইমেজের যে স্ট্যাটিস্টিক্স সেগুলো আমরা সাধারণত পেয়ে থাকি, সেটা একটা গ্রাফের মাধ্যমে আমাদেরকে দেখায়। সিম্বলজি যে ট্যাবটা আছে, সেই সিম্বলজি ট্যাবটা আছে সেল সাইজ। সেল সাইজ বলতে আমরা ইমেজের যে স্থানিক রেজলিউশন বুঝি, সেটাই হচ্ছে সেল সাইজ। এটি প্রতিটি পিক্সেলের দ্বারা মাপা একটা নির্দিষ্ট ল্যান্ডের এরিয়া রিপ্রেজেন্ট করে। আর 7 নম্বরে আছে নো ডাটা ভ্যালু। সাধারণত ইমেজের একটা নো ডাটা ভ্যালু এরকম একটা ফিল্ড আমরা পেয়ে থাকি। সেখানে সাধারণত কোনো ধরনের কোনো স্ট্যাটিস্টিক্স থাকে না, ওখানে 0 0 হিসেবে ওখানে শো করে। তো এগুলো হচ্ছে ইমেজের বেসিক স্ট্যাটিস্টিক্স। এগুলো আমি একটু পরে সফটওয়্যারে তোমাদেরকে আর একটু বিস্তারিত প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করব। 8 নম্বর হচ্ছে ইমেজ ইনহ্যান্সমেন্টস, বা আমরাকে বলি যে ইমেজের দৃশ্যমানতা উন্নত উন্নত করা। মানে ইমেজকে আর একটু বিভিন্ন ধরনের যে ফিচার গুলো পাই আমরা ইমেজের ভিতরে, সেই ফিচার গুলো আমরা আর একটু পরিষ্কার ভাবে কিভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি। এখানেও কয়েকটা ধাপ আছে। তার ভিতরে প্রথমে হচ্ছে ইমেজের কন্ট্রাস্ট, বা কন্ট্রাস্ট বলতে এখানে যে পরিষ্কার ভাবে একটা ইমেজের ভিতরে ইমেজটা ঝাপসা থাকতে পারে, সেটাকে আবার কন্ট্রাস্ট ইনহ্যান্সমেন্ট করে আমরা ওই ফিচারটা ক্লিয়ার ভাবে আমরা দেখতে পারি। তো এই কন্ট্রাস্ট ইনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত যে প্রযুক্তি ব্যবহার করি, লাইনিয়ার লাইনিয়ার কন্ট্রাস্ট স্পেসিং, এই প্রযুক্তি আমরা সাধারণত ব্যবহার করি। এখানে পিক্সেলের মান সরাসরি সম্প্রসারিত করে। আর হিস্টোগ্রাম ইকুয়ালাইজেশনের মাধ্যমেও আমরা কন্ট্রাস্টটা ইনহ্যান্স করতে পারি, পিক্সেলের মান আমরা সমানভাবে বিতরণ করতে পারি একটা ইমেজের ভিতরে। 2 নম্বরে ব্রাইটনেস এনহ্যান্সমেন্ট। ব্রাইটনেস এনহ্যান্সমেন্ট হচ্ছে যে ইমেজের উজ্জ্বলতা পরিবর্তন করা। উজ্জ্বল বলতে যে ইমেজকে একটু গাঢ় করা। আর এই গাঢ় করার ক্ষেত্রে আমরা প্রযুক্তি ব্যবহার করি ব্রাইটনেস স্ট্রেসিং এবং গামা কারেকশন। এই দুইটা পদ্ধতি আমরা সাধারণত ব্রাইটনেস এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। এরপরে 3 নম্বর হচ্ছে স্পেশাল ফিল্টারিং। ফিচার গুলো যেমন এজ বা নয়েজ উন্নত বা এটাকে রিডিউস করার ক্ষেত্রে আমরা সাধারণত স্পেশাল ফিল্টারিং এই পদ্ধতিটা ব্যবহার করি। এখানে লো পাস ফিল্টারিং লো পাস ফিল্টারিং এর মাধ্যমে আমরা ইমেজের ভিতরে যে নয়েজ সেটাকে আমরা কমাইতে পারি এবং ইমেজটাকে আরেকটু মসৃণ করতে পারি। আর হাই পাস ফিল্টারিং এর মাধ্যমে ইমেজের যে এজ আছে বা বাউন্ডারি লাইন আছে, সেই বাউন্ডারি লাইনকে আমরা সাধারণত হাইলাইট করতে পারি। 4 নম্বরে আছে এজ এনহান্সমেন্ট। এজ এনহান্সমেন্ট হচ্ছে ইমেজের এজ মানে ইমেজের সীমানার একটা পরিবর্তন। সীমানার গুলো দুইটা ইমেজের ভিতরে যে সীমানার যে পরিবর্তন গুলো, এখানে আমরা স্পষ্ট ভাবে এজ এনহান্সমেন্টের মাধ্যমে আমরা এই পরিবর্তন গুলো স্পষ্ট করতে পারি। তো এই এজ এনহান্সমেন্টটা আমরা সাধারণত সোবেল অপারেটর এবং ল্যাপ্লেসিয়ান অফ গোসিয়ান বা এলওজি যেটাকে বলি আমরা, এর মাধ্যমে আমরা সাধারণত এজ এনহান্সমেন্ট আমরা করে থাকি। এরপর 5 নম্বর আছে কালার এনহান্সমেন্ট। কালার এনহান্সমেন্ট হচ্ছে যে ইমেজের ভিতরে যে রঙের দৃশ্যমানতা, মানে দেখার ক্লিয়ার দেখা, পরিষ্কার দেখার ক্ষেত্রে আমরা সাধারণত এই কালার এনহ্যান্সমেন্ট এই প্রযুক্তি আমরা ব্যবহার করি। এখানে যে প্রযুক্তি ব্যবহার করি ফলস কালার কম্পোজিট এবং কালার স্ট্রেসিং, এই দুইটা প্রযুক্তি আমরা কালার এনহ্যান্সমেন্টের ক্ষেত্রে আমরা সাধারণত ব্যবহার করি। 6 নম্বরে রেজুলেশন এনহ্যান্সমেন্ট।
ইমেজের যে রেজুলেশন আসে সেই রেজুলেশনকে আমরা আর একটু কিভাবে উন্নত করা যায় সেটার এই রেজুলেশন এনহান্সমেন্টের মাধ্যমে আমরা সেটা করে থাকি। তো এটা সাধারণত আমরা ব্যান্ড শার্পিং এবং সুপার রেজুলেশন এই দুইটা প্রযুক্তির মাধ্যমে আমরা এই ইমেজের এনহান্সমেন্ট আমরা করে থাকি। 7 নম্বরে আছে নয়েজ রিডাকশন। ইমেজের ভিতরে ইমেজের ভিতরে কিছু কিছু অপ্রত্যাশিত কিছু নয়েজ আছে, সেই নয়েজ গুলোকে সাধারণত সরিয়ে ফেললে আমাদেরকে ইমেজ অ্যানালাইসিস করতে সুবিধা হয়। তো নয়েজ রিডাকশন যদি সঠিকভাবে করা যায় তাহলে ইমেজের অ্যানালাইসিসও সহজ হয়। এবং এখানে সাধারণত নয়েজ রিডাকশনের ক্ষেত্রে আমরা সাধারণত মিডিয়ান ফিল্টারিং এবং গাউসিয়ান ফিল্টারিং এই দুইটা প্রযুক্তি আমরা সাধারণত ব্যবহার করে থাকি। তো এই হচ্ছে ইমেজ এনহ্যান্সমেন্টের প্রসেস। এরপরে 9 নম্বরে আজকের আলোচনার সর্বশেষ যে টপিকটা আছে, স্পেশাল ফিল্টারিং ইন আরজিআইএস। কিভাবে স্পেশাল ফিল্টারিং, আমরা ইমেজ অ্যানালাইসিসে স্পেশাল ফিল্টারিং কিভাবে করি। স্পেশাল ফিল্টারিং এর ভিতরে প্রথমেই আছে লো পাস ফিল্টারিং, বা ইমেজকে ব্লার করার বা উচ্চ ফ্রিকোয়েন্সি নয়েজ কমানোর জন্য সাধারণত লো পাস ফিল্টারিং ব্যবহার করা হয়। হাই পাস ফিল্টারিং, হাই পাস ফিল্টারিং একটু আগে এর ভেতরেই আলোচনার ভিতরেই চলে আসছে অবশ্য, ইমেজিং এনহ্যান্সমেন্টের ভেতরেই এটা আলোচনা চলে আসছে। হাই পাস ফিল্টারিং, লো পাস ফিল্টারিং, তারপরে মিডিয়ান ফিল্টারিং, এগুলো এর আলোচনার ভিতরে চলে আসছে। তো এগুলো নিয়ে আর আলোচনা করছি না আমি। 4 নম্বরে যাই, ব্যান্ড পাস ফিল্টারিং। তোমরা জানো যে ইমেজের প্রত্যেকটা ইমেজের ব্যান্ড থাকে, কোন কোন ইমেজের ব্যান্ড 1 2 3 থাকে। আবার আমরা যেটা ল্যান্ডসেট স্যাটেলাইটের ব্যান্ড 8 9 পর্যন্ত আমরা পেয়ে থাকি। তো এই বিভিন্ন ব্যান্ডের যে ফিল্টারিং করা হয়, সেই ফিল্টারিং গুলো সাধারণত আমরা এই স্পেশাল ফিল্টারিং এর মাধ্যমে আমরা করে থাকি। ব্যান্ড ফিল্টারিং সাধারণত মধ্যম ফ্রিকোয়েন্সির বৈশিষ্ট্যগুলোকে হাইলাইট করে এবং যে হাই রেজলিউশন বা সরি হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি এইগুলো একটু মিনিমাইজ করার চেষ্টা করে ব্যান্ড ফিল্টারিং এর মাধ্যমে। আর এর মাধ্যমে আমরা এজ এনহ্যান্সমেন্ট করতে পারি, ইমেজের এজ গুলো উন্নত করে সীমাগুলোকে আরো স্পষ্টভাবে আমরা আইডেন্টিফাই করতে পারি এই স্পেশাল ফিল্টারিং এর এজ এনহ্যান্সমেন্টের মাধ্যমে। তো এই মোটামুটি তোমাদের এই থিওরিটিক্যাল আলোচনা। এরপরে ইমেজ ডাউনলোড ফ্রম ইউএসজিএস ওয়েবসাইট। তো প্রসেস গুলো হচ্ছে যে আমরা সাধারণত বিভিন্ন প্ল্যাটফর্মের থেকে স্যাটেলাইট ইমেজ পেয়ে থাকি। তার ভিতরে মাজারুল কবির, হ্যাঁ মাজারুল কবির, আনমিউট করে বলো তোমার অভিজ্ঞতা, বলো তুমি কিভাবে ডাউনলোড করেছো বা জি স্যার, প্রসেসটা কি। ইউএসজিএস, আর্থ এক্সপ্লোরার, গ্লোভিস অ্যান্ড কোপারনিকাস, এই তিনটা থেকে মোটামুটি ডাউনলোড করা হয়েছিল স্যার। আচ্ছা আচ্ছা। আর ওপেন এরিয়াল ম্যাপ, ম্যাক্সের স্যাটেলাইটের থেকে যে না স্যার, ই- ওইসব এখনো ট্রাই করা হয়নি স্যার। আচ্ছা, তাহলে তুমি একটা প্ল্যাটফর্ম থেকে করেছো, যা হোক মোটামুটি তোমার যেহেতু ডাউনলোড করতে পেরেছো, তোমার অভিজ্ঞতা একটু ভালো অভিজ্ঞতা আছে। তো মাজরুলের অভিজ্ঞতা থেকেই আমরা মূলত চেষ্টা করব আজকে প্রথমে ইউএসজিএস আর্থ এক্সপ্লোরার থেকে আমরা কিভাবে ইমেজ ডাউনলোড করতে হয় সেটা দেখব। তো সেটাতে যাওয়ার আগে আমাদের প্রথমে আগে একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। এখানে যে ওয়েবসাইটের লিঙ্কটা আমি দিলাম, arthexplorer.usgs.gov, এই ওয়েবসাইটে যে তুমি তোমার একটা জিমেল অ্যাকাউন্ট বা তোমার একটা ইমেল অ্যাকাউন্ট দিয়ে তুমি তোমার নামে একটা প্রোফাইল করে তারপরে তুমি তোমার ডেস্টিনেশন যেখানকার ইমেজ তুমি ডাউনলোড করবে সেই লোকেশনে যে তুমি ইমেজ ডাউনলোড করতে পারবা। সেই প্রসেসটা আমি একটু পরেই দেখাবো। এখানে প্রসেস গুলো আমি একটু আলোচনা করি। 2 নাম্বার প্রসেস হচ্ছে যে, সরি এখানে একটু ভুল আসছে, এগুলো আগের স্লাইডে দিয়ে আসছে। আহ, তো আমরা সরাসরি ওয়েবসাইটে চলে যাই। এখানে আমি এটা শেয়ার করলাম, এটা অফ করে দিয়ে আমি অন্য আরেকটা শেয়ার করি। আমি তোমাদেরকে ওয়েবটা শেয়ার করি। ওয়েবে এখানে আমি অলরেডি দুইটা ওপেন করে রাখছি, দুইটা ট্যাব ওপেন করে রাখছি। প্রথম ট্যাবে তোমাদের কাজ হবে, প্রথমে তোমরা গুগলে যাবে। গুগলে যেয়ে তোমরা এখানে ইউএসজিএস, শুধু ইউএসজিএস লিখলেই সার্চের প্রথমে তোমাদের একেবারে সামনেই প্রথম যেটা আসবে, সার্চ ইঞ্জিনের গুগলের সার্চ ইঞ্জিনের প্রথমেই যে ওয়েবসাইটটা আসবে সেটাতে ক্লিক করবা। ক্লিক করার পর আমাদের প্রথমেই এই ওয়েবসাইটের প্ল্যাটফর্মে চলে যাবে। তো চলে যাওয়ার পর এখানে ডান পাশে এখানে দেখো যে লগ ইন আছে। লগ ইনের এখানে ক্লিক করলে তোমার সাইন আপ করার একটা অপশন আসবে। সাইন আপ করার বা তোমার যদি অ্যাকাউন্ট থাকে তাহলে তুমি সেই অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে পারবা। আচ্ছা, এখানে আমি যেহেতু আমার ইয়ে আছে, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে, আমার ইউজার আইডি এবং পাসওয়ার্ড, এখানে তোমাকে আগে সাইন আপ করে নিতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট, ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট। তো
যদি তুমি নতুন অ্যাকাউন্ট করতে চাও, যদি অ্যাকাউন্ট না থাকে তাহলে প্রথমে আগে নতুন অ্যাকাউন্ট করে নিতে হবে, করে তারপরে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে সাইন ইন। ইমেজ ডাউনলোড করার আগে তোমাকে অবশ্যই একটা অ্যাকাউন্ট করে নিতে হবে। আচ্ছা, ওয়েবসাইটের প্রসেস যেহেতু একটু স্লো, সম্ভবত আমার এখানে ইন্টারনেটের কানেকশনটা এখন একটু স্লো দেখাচ্ছি। তো আমি সবগুলো প্রসেস তোমাদেরকে দেখাবো না, শুধু স্টেপ বাই স্টেপ যেভাবে যাওয়া যায়, মানে যেভাবে যেতে হয় আমাদেরকে, সেই প্রসেস গুলো দেখাবো। সার্চ ক্রাইটেরিয়া, এখানে সার্চ ক্রাইটেরিয়ার ভিতরে এখানে দেখো ফিচার আছে, ফিচার জিও কোডিং। ফিচার জিও কোডিং এর ভিতরে এখানে অনেক সময় অ্যাড্রেস প্লেস আসে, আবার অনেক সময় দেখা যায় যে ওখানে ওয়ার্ড অ্যাড্রেস প্লেস, অ্যাড্রেস এবং প্লেস যদি আসে, যদি না আসে তাহলে সেক্ষেত্রে তোমরা ওয়ার্ড ফিচার এখানে ক্লিক করতে পারবা। এখানে ক্লিক করবে, ক্লিক করে তারপরে ফিচারের নাম বলতে যে তুমি কোন এলাকার, কোন লোকেশনের ডাটা, কোন লোকেশনের ইমেজ তুমি ডাউনলোড করবে, সেই লোকেশনের নাম দিতে হবে, যে নামটা এই ওয়েবসাইটের ডাটাবেজে আছে। তো আমরা সরাসরি এখানে এখানে যেহেতু অ্যাড্রেস এবং প্লেস আছে, আমরা এই আইকনে ক্লিক করে এখানে অ্যাড্রেসটাই দিই আমরা। অ্যাড্রেসের ভিতরে আমরা দিলাম ঢাকা। ঢাকা দেওয়ার পর আমরা এখানে ক্লিক করলাম শো। তো ক্লিক করলে নিচে আসছে ঢাকা বাংলাদেশ অ্যাড্রেস প্লেস, ল্যাটিটিউড এবং লঙ্গিটিউড আসছে। আমি যদি এখানে ক্লিক করি, এখানে আমার কার্সারটি নেওয়ার পরে দেখো অটোমেটিক কিন্তু এখানে হ্যান্ড একটা সিম্বল আসছে। এখানে আমি ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাকে ওই ইউএসএ থেকে এখানে সরাসরি বাংলাদেশের ঢাকার ভিতরে চলে আসছে। এখন আমি এটাকে একটু জুম করে নিব। জুম করে আমি এই ঢাকার এই এলাকার, ঢাকা সিটি কর্পোরেশনের বা ঢাকা মাস্টার প্ল্যানের যে এরিয়া আছে, এই এরিয়ার যতটুকু কভার করে আহ, ততটুকু আমরা ইমেজ ডাউনলোড করার চেষ্টা করব। তো ইমেজ ডাউনলোড করার জন্য আমাকে প্রথমে যেটা দিতে হবে সেটা হচ্ছে, নিচে আসলে আমরা পাবো যে ডাটা রেঞ্জের ভিতরে আবার আছে ক্লাউড কভার, তারপরে রেজাল্ট অপশন। এখন ক্লাউড কভারটা সাধারণত আমাদেরকে একটু লো করে দিতে হবে, কারণ ক্লাউড কভার যদি বেশি হয় তাহলে ইমেজের ফিচার গুলো কিন্তু সঠিকভাবে আমরা পাই না, কারণ ক্লাউড কভার ইমেজ গুলোকে ঢেকে ফেলে। সেই জন্য আমরা এখানে ক্লাউড কভার 0 থেকে আমরা 10 পর্যন্ত রাখি। ক্লাউড কভার রাখলাম 10। আর রেজাল্ট অপশন, রেজাল্ট পারপেস 10, পারপেস 10, সার্চ সার্চ ক্রাইটেরিয়া দেখাবে। আর এখানে আরেকটা অপশন আছে সার্চ ফ্রম। এখানে যদি আমরা ডেট সিলেক্ট করে দিই যে কোন ডেটের আমরা ইমেজ নিব। সাধারণত তোমরা যে সময় ইমেজ অ্যানালাইসিস করো, দুইটা মানে কোন একটা এলাকার ল্যান্ড কভার ল্যান্ড ইউজ যে অ্যানালাইসিস করা হয়, যে ল্যান্ড কভার যে চেঞ্জিং যে প্যাটার্ন গুলো, সেই প্যাটার্ন গুলো দেখার জন্য আমরা সাধারণত 2টা ইয়ারের এবং 5 থেকে 10 বছরের, 5 থেকে মিনিমাম 5 বছরের, অবশ্যই 10 বছর এবং 15 বছরের গ্যাপের 2টা ইমেজ আমরা সাধারণত ডাউনলোড করি। তো 10 বছরের বা 15 বছরের ডাটা নিলে হবে কি, যে 15 বছর আগে ওখানকার ল্যান্ডের যে আহ, কেমন ছিল, এবং 15 বছর পরে যে ওখানকার যে চেঞ্জিং যে প্যাটার্নটা সেটা আমরা 2টা ইমেজ একসাথে পাশাপাশি রেখে অ্যানালাইসিস করলে সহজে ওখানে চেঞ্জিং প্যাটার্নটা আমরা পেয়ে থাকি। তো আমি এখানে ডেটটা সিলেক্ট করছি না, এখানে 2024 আমি এখানে 2025 দেই। 1/1/2025 থেকে আমরা যদি দেই, আহ এখানে দিলাম 30, গত মাসের মানে জানুয়ারি মাসের ইমেজ আমরা দেখি পাওয়া যায় কিনা। তারপরে এরপরে আমরা এখানে ক্লিক করব, ডাটা সেট, সরি ডেট, মান্থ ডেট ইয়ার। এখানে তাহলে হবে প্রথমে মান্থ দিতে হবে 01/30/2024, 25 ডাটা সেট ক্লিক করার পর আমাদের এখানে যে অপশনটা আসবে, সেই অপশনগুলোর ভিতর থেকে আমরা আমরা ডাটা নিব, ল্যান্ডস্কেপ ডাটা আমরা নিব। তো ল্যান্ডসেটে ক্লিক করার পর আমরা এখানে যে ল্যান্ডসেট কালেকশন টু, লেভেল ওয়ানটাই আমরা নেই। লেভেল 1-এ আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে দেখো যে ব্যান্ড H9 এটা আমরা নিব। তো এটাকে আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আমরা এই প্রসেস পর্যন্ত আসার পর আমরা লাস্টে রেজাল্টে ক্লিক করব। রেজাল্টে ক্লিক করলে তোমার ইন্টারনেটের কানেকশন যদি ফাস্ট থাকে, তাহলে তোমাকে একটু খুব ফাস্ট তোমার সামনে কিছু ইয়ে আছে, এখানে চলে আসছে। 2টা রেজাল্ট আসছে। এই 2টা রেজাল্টের বেসিসে আমরা এখানে প্রথমে আছে যে ফুটপ্রিন্ট, মানে শো ফুটপ্রিন্টের কতটুকু এলাকা
কভার করে। এখানে যদি আমরা ক্লিক করি তাহলে এই যে এই ইমেজটা কিন্তু ঢাকা শহর না, বাংলাদেশের একেবারে নর্থ রিজনের অনেক এলাকায় এর ভিতরে আসছে। সরি, তারপর পরেরটাতে যদি আমরা ক্লিক করি তাহলে আবার নিচের এই স্লটটা আবার আসছে নিচে। এখন আমরা পরের ইমেজটা আসছে 15/1/2025, আর নিচেরটা আসছে 7/1/2025। তাহলে আমরা উপরেরটাই নেই। উপরেরটা যদি আমরা এখন ডাউনলোড করতে চাই তাহলে এখানে একটা ডাউনলোড অপশন আছে, ডাউনলোড অপশন, এখানে ক্লিক করবো। আর এখানে অন্যান্য যে অপশনগুলো আছে সেই অপশনগুলো হচ্ছে শো ব্রাউজার ওভারলে, কতটুকু ওভারলে করে, কতটুকু ওভারলে করে এটা কানেকশনের উপরে, ইন্টারনেট কানেকশনের উপরে একটু পরে আসছে। আবার এখানে দেখো, এখানে ক্লিক করলে কতটুকু নিচের নিচের এরিয়া কভার করে সেটা আমাদেরকে শো করবে। তো আমরা উপরেরটা নিব। আর এরপরে এটা আছে, সরি, কম্পেয়ার, এগুলো আর আমাদের এগুলো বিস্তারিত জানার দরকার নেই। আমরা সরাসরি কিভাবে ডাউনলোড করতে হয় সেই অপশন আমরা চলে যাব, ডাউনলোড অপশন। এখানে ডাউনলোড অপশনে আমি ক্লিক করার পর লোডিং ডাউনলোড অপশন, ডাউনলোড অপশনের আরেকটা কিছু অপশন আসবে, সেই অপশনগুলো ফিল আপ করে দেওয়ার পর লাস্টে ডাউনলোড ডাউনলোড ক্লিক করলে আমাকে জিপ ফাইলের একটা, এখানে যেমন আসছে, দেখো যে এখানে আসছে জিওটিফ থার্মাল, তারপরে রিফ্লেকটিভ কালার কোয়ালিটি, রিফ্লেকটিভ কালার, থার্মাল, ফুল রেজুলেশনের। এখন আমি সবগুলো একসাথেই আমি নিতে চাই। তাহলে কি করব, প্রোডাক্ট অপশনে আমরা ক্লিক করলাম, প্রোডাক্ট অপশনে ক্লিক করলে এখানে দেখো যে সবগুলো, আমি যদি এখন উপরেরটা যদি করি তাহলে আমার এই ফোল্ডারের ভেতরে 1.11 জিবি, 1.11 জিবি হবে টোটাল। তো এর ভিতরে একটা টেক্সট ফাইল থাকবে, আর এটা হচ্ছে ব্যান্ড 1 2 3 4 5, তারপরে 6 7 8 9 10 11 পর্যন্ত, 11 পর্যন্ত আছে। মানে 11টা ব্যান্ডের ডাটা আমরা এখানে পাবো। আর কিছু টেক্সট ফাইল আছে সাপোর্টিং হিসেবে, কিছু সাপোর্টিং ফাইলও হবে, ফাইল এটার সাথে ডাউনলোড হবে। তো আমরা এখানে যদি ক্লিক করি, পরের যে 1.11 জিবি আছে, এখানে ক্লিক করলে অটোমেটিক ফোল্ডারের ভিতরে এটা ডাউনলোড হওয়া শুরু হবে। তো 1.11 জিবি ডাউনলোড হইতে যথেষ্ট সময় লাগবে। এখানে আমি অলরেডি তোমাদের জন্য আমি 4 আওয়ার্স আগে, মানে সন্ধ্যের দিকে তোমাদের জন্য আমি একটা ডাটা ডাউনলোড করে রেখেছি। তো এটা আমরা, এখানে দেখাচ্ছে 17 মিনিট 18 মিনিট, কিন্তু এটা ঘন্টাখানেকের মতো লাগে। তা আমরা ডাউনলোড এই প্রসেসে না যাই, ডাউনলোড প্রসেসে না যাই, কারণ এখানে এখন যে প্রসেস যেভাবে চলছে এভাবে ডাউনলোড হবে। তোমরা এই পর্যন্ত আসতে পারলে তোমরা সহজেই ডাউনলোড করতে পারবা ডাটাগুলো। তো আমি এই পর্যন্তই এখানে রাখি। এরপরে আমরা আরজিআইসে যাই। আরজিআইসে আরজিআইএস সফটওয়্যারে আমরা যে ডাউনলোড করলাম সেই ডাটাটা যদি আমরা এখন ওপেন করি, আরজিআইএস সফটওয়্যারে আমরা প্রথমে এটা তো যেহেতু জিপ ফাইল হিসাবে হবে, জিপ ফাইল হিসেবে ডাউনলোড হবে, ওটাকে আনজিপ করে নিতে হবে। তো আমি অলরেডি আনজিপ করে, মানে জিপ ফাইলটা আনজিপ করে আমি প্রসেসিং করে রাখছি। তো তোমাদের জন্য প্রসেসিং করে রাখছি, আমি সরাসরি এখন এসে যাই আমাদের আরজিএস এর ক্যাটালগ উইন্ডোতে গেলাম। ক্যাটালগ উইন্ডোতে এখানে ডি ড্রাইভে 7 কলেজ 7 ফেব্রুয়ারি, এর ভিতরে আজকের ফোল্ডারের ভিতরে আমি এই যে ডাটাটা এই ডাটাটা আমি ডাউনলোড করেছি। এই ডাটাটা ডাউনলোড করেছি, আমি যে সময় ডাউনলোড করেছি সেই সময় আমি 7টা ব্যান্ড পেয়েছি। এখন দেখাচ্ছিল যে 10টা 11টা ব্যান্ড দেখাচ্ছিল। তো এরপরে আমরা এই যে ডাটাগুলো পেয়েছি, এই ডাটাগুলোর ভিতরে এই B1 টিফ, B2 টিফ, তার মানে ব্যান্ড 1, এই ইমেজ আমরা এখানে এনে ছেড়ে দিব আমাদের এই লেয়ার অফ কন্টেন্টের, টেবিল অফ কন্টেন্টের লেয়ার্স যে অপশন এখানে এনে ছেড়ে দিব। এইভাবে আমরা একে একে সবগুলো ব্যান্ডের ডাটা এখানে আমরা অ্যাড করব। 7টা ব্যান্ডের ডাটা আমাদের অ্যাড করা হয়ে গেল। তোমাদের পরীক্ষায় একটা কোশ্চেন আসছে সাবসেট করা এবং ব্যান্ড কম্বিনেশন করা। ব্যান্ড কম্বিনেশন গত ক্লাসে আমি দেখেছিলাম যে ব্যান্ড কম্বিনেশন কিভাবে করবো আমরা। ব্যান্ড কম্বিনেশন করবো আমরা, এই যে 7টা ব্যান্ডের ডাটা, 7টা ব্যান্ডকে কম্বিনেশন করে আমরা একটা ইমেজে আমরা কম্বিনেশন করব। তো সেই কাজটা করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে আমরা আর টুল বক্সে যে সবগুলো ইমেজ ওখানে কল করে নিয়ে এসে তারপরে
ফাইনাল একটা অপারেশন করবো, সেই অপারেশনের মাধ্যমে আমাদেরকে একটা নতুন একটা ইমেজ জেনারেট করে দিবে সফটওয়্যার। হুম। স্যার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, বলো। স্যার এখানে ব্যান্ড কি 1 থেকে 7 পর্যন্ত 7টা নিতে হবে? যদি তোমার আরো ব্যান্ড যদি আরো বেশি থাকে সবগুলো নিবে। ব্যান্ড কম্বিনেশন মানে হচ্ছে তোমার সবগুলো ব্যান্ড একসাথে কম্বিনেশন করা, সবগুলোকে একসাথে মার্জ করা, সরি। আচ্ছা। ব্যান্ড কম্বিনেশন আমরা ডাটা ম্যানেজমেন্ট টুলে যাব। আর টুলবক্সের ভিতরে ডাটা ম্যানেজমেন্ট টুলের ভিতরে আমাদের অপশন আছে, সাব অপশন আছে। পরে আমরা এখানে রাস্টার অপশনে যাব। রাস্টার অপশনে যে তারপরে আমরা রাস্টার প্রসেসিং এই পর্যন্ত আসার পর তাহলে তোমরা স্টেপ বাই স্টেপ এখানে তাহলে নোট ডাউন করে রাখতে পারো যে আমরা কিভাবে ইমেজ এর কম্পোজিট ব্যান্ড, এই প্রসেসটা আমরা কিভাবে করবো। তোমাদের পরীক্ষা যদি কোশ্চেন আসছে যে ইমেজ কম্পোজিট ব্যান্ড ব্যান্ড কম্পোজিট কিভাবে করবা, তাহলে স্টেপ বাই স্টেপ প্রথমে হচ্ছে ইমেজগুলোকে তোমরা ভেক্টর ডাটার মতো এই রাস্টার ডাটাগুলো সবগুলো ব্যান্ডের ডাটাগুলো আগে অ্যাড করবা, অ্যাড ডাটা সাইন দিয়ে অ্যাড করবা। 2 নাম্বার, আর্ক টুল বক্সের এই অপশনটা তোমরা অন করবা। আর্ক টুল বক্সের অপশনটা অন করে তারপরে প্রথমে যাবা ডাটা ম্যানেজমেন্ট টুলের ভিতরে আছে রাস্টারের ভিতরে রাস্টারের আন্ডারে আছে রাস্টার প্রসেসিং এর ভিতরে কম্পোজিট ব্যান্ড, এই পর্যন্ত আমাদের আসতে হবে। এটা আরো শর্টকাট ওয়েতেও যাওয়া যায়। শর্টকাট ওয়েতে এখানে একটা সার্চ অপশন আছে। সার্চ অপশনে যদি আমরা কম্পোজিট ব্যান্ড যদি শুধু টাইপ করে আমরা এন্টার দিই তাহলেও যাওয়া যায়। কিন্তু আমি একটু আহ, মানে একটু লেন্দি প্রসেসে গেলাম। আহ, কারণ তোমাদের একটু কোনটার ভিতর দিয়ে এই আমরা কম্পোজিট ব্যান্ড পাচ্ছি সেটা একটু দেখানোর জন্যই মূলত এই লেন্দি প্রসেসে আমি গেছি। তো এখানে কম্পোজিট ব্যান্ড ক্লিক করার পর আমাদের আরেকটা ইন্টারফেস আসবে। সেই ইন্টারফেসে প্রথমে ইনপুট রাস্টার্স মানে তোমার যতগুলো রাস্টার আছে, যতগুলো ইমেজ আছে, সবগুলো রাস্টার ইমেজ তুমি একে একে ব্যান্ড ওয়ান সবগুলো ইমেজকে এখানে ইনপুট দিতে হবে। ব্যান্ড থ্রি, ব্যান্ড ফোর, ব্যান্ড ফাইভ, ব্যান্ড সিক্স, ব্যান্ড সেভেন। এরপরে আমাদের এখানে ডিফল্টে যা আছে এটা যদি আমরা চেঞ্জ করতে চাই আমরা চেঞ্জ করি। আমরা চেঞ্জ করে এখানে রাফ নামে একটা ফোল্ডার আছে, আমি রাফ ফোল্ডারের ভিতরেই রাখি। সেভ। সরি, আমি ডিফল্ট ফোল্ডারটা চেঞ্জ না করি, এখানে যেভাবে আছে সেইভাবেই আমি রাখি। ডিফল্ট ফোল্ডারটা চেঞ্জ পরে করি। যেভাবে আছে ডিফল্টে সেভাবে যাই। এই ডিফল্টে চলে যাবে এখানে ওয়ান ড্রাইভের ডকুমেন্ট আইসিএস ডিফল্ট নামে যে একটা জিডিবি আছে, জিডি ফোল্ডার আছে, সেখানে এই ইমেজটা চলে যাবে যেটা আমার আউটপুট রাস্টার হবে। কম্বাইন করে সাতটা সাতটা ব্যান্ডকে একসাথে করার পর যেটা কম্বাইন হবে, ফাইনাল যে আমার আউটপুট যেটা আসবে সেটা এখানে এই লোকেশনে চলে যাবে। ওকে দেওয়ার পর জিও প্রসেসিং এর আহ, কাজ শুরু হলো। এর ভিতরে আমি আর টুল বক্সটা যদি অফ করে দিই, দেখি কাজ করছে কিনা, ঠিক মতো কাজ করছে কিনা সেটা দেখার একটা উপায় আছে। জিও প্রসেসিং এ ক্লিক করে আমরা যদি রেজাল্টে ক্লিক করি তাহলে এটা কাজ করছে কিনা বোঝা যাবে। এখানে কারেন্ট সেশন এখানে দেখো যে এই বালুঘড়ির মতো একটা সিম্বল আছে কম্পোজিট ব্যান্ড, মানে এটা কাজ করছে। যদি এটা কাজ না করে, যদি আমার অ্যাপ্লিকেশন গুলো ঠিক না হয়, প্রসেসটা ঠিক না হয়, তাহলে এখানে সাধারণত রেড সিম্বল রেড ক্রস ক্রস সিম্বল আসে। ওরকম ক্রস সিম্বল আসলে তাহলে আমরা বুঝতে পারি যে আমার প্রসেসটা ঠিক নাই। তো তুমি রাইট ট্র্যাকে আসো কিনা সেটা চেক করার জন্য এখানে জিও প্রসেসিং এর থেকে রেজাল্ট বাটনে ক্লিক করলে তাহলে বুঝতে পারবা যে তুমি রাইট ট্র্যাকে আসো কিনা। আর এটার ফাইনাল আউটপুট হওয়ার পর সাধারণত ডান পাশে এখানে নিচে একটা কোন একটা ইয়ে আসে, চেকবক্সের মতো একটা টিক আসে এবং একটা হাতুড়ি সিম্বল আসে। ওই সিম্বলটা দেখলেই আমরা বুঝি যে এটা ঠিকমতো কাজ করছে। যদি হাতুড়ি সিম্বল আসে এবং যদি গ্রিন সিগন্যাল আসে তাহলে এটা ওকে। আর যদি রেড সিগন্যাল আসে তাহলে তোমার এই প্রসেসটা ঠিক নাই। অনেক সময় এটা কম সময়ের ভিতরে হয়, আবার কখনো কখনো সময় একটু বেশি লাগে। তোর সময় বেশি লাগতে থাকুক, এর ভিতরে আমি অন্য বিষয় নিয়ে একটু আলোচনা করি। এরপরে আমি ম্যাক্সওয়েভ টেকনোলজির আরো হাই রেজলিউশনের যে ডাটাগুলো, সেই ডাটা আমি কিভাবে ডাউনলোড কোথায় সেটাও তোমাদেরকে দেখাবো। আচ্ছা, এটা হয়ে গেছে কম্পোজিট ব্যান্ড। এখানে দেখছো যে সিম্বল, হাতুড়ি সিম্বল আসছে এবং গ্রিন সিগন্যাল আসছে, টিক সিগন্যাল, চেক মার্কস ওকে। তার মানে এটা ঠিক মতো কাজ করছে। তাহলে স্টেপ বাই স্টেপ এই স্টেপ গুলো তোমরা একটু নোট ডাউন করে নাও। নোট ডাউন করে রাখলে তাহলে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হবে এবং তোমাদের যদি ল্যাবে যদি এই টেস্টটা তোমাদের নেওয়া হয়
তাহলে তুমি এই টেস্টটা তুমি খুব ভালোভাবে করতে পারবা, এবং এই প্রসেসটা তুমি যদি দেখাও তাহলে তুমি মোটামুটি প্র্যাকটিক্যালের পুরো নাম্বারটা আশা করতে পারো যে স্যাররা তোমাদেরকে পুরো নাম্বারটাই দিবে। ওকে, তো কম্পোজিট হওয়ার পর এখানে দেখো যে কালারটা একটু কালার কালার ইমেজ আসছে, এবং এখানে কিন্তু ব্যান্ড সিলেক্ট, ব্যান্ড কিন্তু এখানে এই করে দিচ্ছে যে ব্যান্ড 1 2 3। তার মানে কি, এই যে তিনটা ব্যান্ড, এই তিনটা ব্যান্ড কি রিপ্রেজেন্ট করে? এই তিনটা ব্যান্ড রিপ্রেজেন্ট করে যে ট্রু কালার, যেটা বলি আমরা ট্রু কালার বা ন্যাচারাল কালার। ন্যাচারাল কালার বলতে আমরা যেটা বুঝি যে যেটা আমরা খালি চোখে, যেমন আমি লাল, লাল রং যেটা সেটাকে লাল দেখি, সবুজ রং যেটা সেটা সবুজ দেখি, আর নীল রং যেটা সেটাকে নীল নীল হিসাবে দেখি, এটাকে বলা হয় ন্যাচারাল কালার বা ট্রু কালার। তো সাধারণত ইমেজের ভেতরে আমরা ব্লু কালার কোনগুলো দেখি? ব্লু কালার দেখি যে ওয়াটার বডি যেগুলো, সেগুলোকে আমরা ব্লু কালার দেখি। আর গ্রিন কালার যেগুলো আমরা সাধারণত দেখি যে গ্রিন কালার ভেজিটেশন, এবং রেড কালারকে সাধারণত এটা সেটেলমেন্ট সেটেলমেন্ট হিসেবে করা হয়, কখনো কখনো আরবান এরিয়া হিসেবে করা যায়। এবং ইমেজ যে ক্লাসিফিকেশন করা হয়, সেই ইমেজের ক্লাসিফিকেশনের সময় সেই ফিচারের কোন এরিয়ায় কোন কোন ফিচার আছে সেগুলো ক্লাসিফাই করার জন্য এই ব্যান্ডগুলোর, মানে কোন ব্যান্ডটাকে কোন ধরনের ফিচার রিপ্রেজেন্ট করে সেগুলো জানা একটু জরুরি। তো আমি এই সবগুলো অন করে অফ করে দিলাম। অফ করে দিয়ে এখানে যদি, আচ্ছা একটু আগে যে থিওরিটিক্যাল আলোচনা করছিলাম তোমাদের স্ট্যাটিস্টিক্স, ইমেজের স্ট্যাটিস্টিক্স, এবার আমরা ইমেজের স্ট্যাটিস্টিক্স একটু দেখি। ইমেজের স্ট্যাটিস্টিক্স, ইমেজটাকে এখানে ক্লিক করলে, অথবা ইমেজটাকে এখানে রাইট বাটনে ক্লিক করার পর প্রপার্টিসে যদি আমরা ক্লিক করি, প্রপার্টিসে ক্লিক করলে ওই একই সেম উইন্ডোই আসবে, একই ইন্টারফেস আসবে। লেয়ার প্রপার্টিসের ভিতরে এখানে সিম্বলজি, সিম্বলজি যে ট্যাব আছে, অটোমেটিক সিম্বলজি ট্যাবটা ডিফল্টে চলে আসছে। এখানে দেখো যে নিচে আছে হিস্টোগ্রাম, এই যে হিস্টোগ্রামের ডাটা আছে। তারপরে এখানে যদি আমরা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, হিস্টোগ্রাম মিনিমাম ম্যাক্স ক্লিক করি, তাহলে হিস্টোগ্রামের মতোই থাকে মিন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, এগুলো টোটাল স্ট্যাটিস্টিক্স এখানে আমরা শো করতে পারি। এটাও তোমাদের একটা টেস্ট হইতে পারে যে একটা ইমেজের কিভাবে statistics, statistics আমরা কিভাবে পেতে পারি, এটা তোমাদের একটা টেস্ট হইতে পারি। তোমাদের যে আমাদের যেহেতু সাতটা ব্যান্ডে আছে, তাহলে আমি এটাকে 6 দিই, 6 5 4, 6 5 4, 6 5 4 দেওয়ার পর ইমেজটার ভিতরে দেখো অনেক পরিবর্তন আসছে, কালার গুলো কিন্তু চেঞ্জ হয়ে গেছে। তো এই যে 6 5 6, ব্যান্ড 6, ব্যান্ড 5, ব্যান্ড 4, এগুলো কি কি রিপ্রেজেন্ট করে, কোন ধরনের ফিচার রিপ্রেজেন্ট করে, সেগুলো কিন্তু এখানে বলতে হবে। যেমন ব্যান্ড 4, ব্যান্ড 4 অ্যাজ ইউজুয়াল কিন্তু এখানে ব্লু কালারই আসছে। ব্লু কালার মানে আমরা এখানে স্পষ্টই কিন্তু বুঝতে পারছি যে এটা ওয়াটার বডি, ওয়াটার বডি কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে। এবং ওয়াটার বডির পাশে এখানে গ্রিন সিগন্যাল, গ্রিন যেগুলো ভেজিটেশনের ই পাওয়া যাচ্ছে কিন্তু। আর যেগুলো রেড আছে, রেডের ভিতরে আবার ডিফারেন্ট ফিচার আছে। রেডের ভিতরে সবগুলোকে আবার সেটেলমেন্ট ধরা যাবে না, একটু ডিফারেন্ট আছে, কিছু কিছু ডিফারেন্ট আছে। ইমেজ ক্লাসিফিকেশনের যে সময় ইমেজ ক্লাসিফিকেশন নিয়ে আর বিস্তারিত আলোচনা করবো, সেই সময় এগুলো ইমেজের বিভিন্ন ব্র্যান্ড গুলো নিয়ে আরো বিস্তারিত আলোচনা করা যাবে। তো আজকে এটা এই পর্যন্ত আহ, রাখি। এরপরে তোমাদের যে ম্যাক্সআপ টেকনোলজি থেকে আমরা কিভাবে ডাউনলোড করতে পারি, ইমেজ কিভাবে ডাউনলোড করা যায়, সেই প্রসেসটা তোমাদের একটু দেখাই। ম্যাক্সআপ টেকনোলজির আমরা এই যে ইমেজটা আমরা পেয়েছি, এখানে যে ইমেজটা আমরা পেয়েছি, সেই ইমেজটা 30 মিটার, 30 মিটার, সরি 10 মিটার রেজলিউশন। আর কিন্তু ম্যাক্সআপ টেকনোলজি থেকে আমরা যেটা পাই সেটা হচ্ছে 30 সেন্টিমিটার। ওপেন এরিয়াল ম্যাপের ওই প্ল্যাটফর্মের থেকে আমরা 30 সেন্টিমিটারের ডাটা পেয়ে থাকি। তো ওপেন এরিয়াল ম্যাপের থেকে, ওই প্ল্যাটফর্মের থেকে ইমেজ ডাউনলোড করার প্রসেসও একই, ইউএসজিএস এর যেরকম, ওরকম ওরকম তাদেরও একটা ওয়েবসাইট আছে, openarealmap.org। openarealmap.org তে ক্লিক করার পর এখানেও প্রসেসটা এরকম, যখন আমি স্টার্ট এক্সপ্লোরিং দিব, তখন ওই ইউএসজিএস এর মতো আমার এখানে একটা অ্যাকাউন্ট থাকতে হবে। তা আমি অলরেডি এখানে লগ ইন করে আসি, সেজন্য আর এটা দেখাচ্ছে না। তো এখান থেকে আমি আমার ডেস্টিনেশন, আমি যদি ঢাকার ইমেজ যদি আমি ডাউনলোড করি,
দুইটা ইমেজের যে পার্থক্য, সেই পার্থক্যটা তোমাদেরকে দেখানোর জন্যই মূলত। স্যার আমরা আপনার স্ক্রিন শেয়ার দেখতে পাচ্ছি শেয়ার দেখতে না পাচ্ছ না? স্যার, আরজিএস। ও আচ্ছা, সরি সরি, আমি ওটা শেয়ার করি নাই। আমি ওয়েব ওয়েবের ওয়েবের জি স্যার। এবার আসছে। আচ্ছা, তাহলে আমি আবার শিওর একটু স্যার। ব্যাকে যাই। আবার আবার একটু ব্যাকে যাই। ব্যাকে গেলে আমরা যেটা পাবো সেটা হচ্ছে ওপেন এরিয়াল ম্যাপ। আচ্ছা, গুগলে আমরা ওপেন এরিয়াল ম্যাপ গুগলে আমরা ওপেন এরিয়াল ম্যাপ সার্চ দিলে আমরা ওপেন এরিয়াল ম্যাপের প্রথম যে ওয়েবসাইটটা পাবো, এখানে হ্যারিস জিও স্পেশালের ওয়েবসাইট আছে। হ্যারিস জিও স্পেশালের ওয়েবসাইটে আমরা যাব না, এটা ইএনভিআই সফটওয়্যারের হ্যারিস জিও স্পেশাল। ওপেন এরিয়াল ম্যাপে আমরা ক্লিক করার পর আমাদেরকে ওই ওপেন এরিয়াল ম্যাপের ওয়েবসাইটে সরাসরি নিয়ে যাবে। তারপরে স্টার্ট এক্সপ্লোরিং দেওয়ার পর আমাদেরকে কোথায়, আমরা কোন লোকেশনে যাব, আমরা ম্যাপ থেকে স্ক্রল করে আমরা যদি ঢাকার এই এলাকায়, ঢাকাতে যদি যাই, ঢাকার এই এলাকা ঢাকার এই এলাকায় আমরা যদি ঢাকা কলেজের এরিয়া যদি আমরা ডাউনলোড করতে চাই, ঢাকা কলেজ কোথায় আছে? ঢাকা কলেজ আছে 2 নম্বর রোডের, ধানমন্ডি 2 নম্বর রোডের পাশে, তাই না? পিলখানা, পিলখানার পাশে, আজিমপুর নিউ মার্কেটের পাশেই নাইম রোডের পাশেই হচ্ছে ঢাকা কলেজ। ঢাকা কলেজ এই লোকেশন, তাই না? তো এই লোকেশনের ডাটা আমরা এখানে যদি লেয়ারে ক্লিক করি, উপরে লেয়ারে ক্লিক করি, ম্যাকবক্স স্যাটেলাইট ম্যাকবক্স স্যাটেলাইটের আসবে। ম্যাকবক্স স্যাটেলাইটের অপশন আসলে আমি কোন এলাকার ডাটা আমি ডাউনলোড করব সেখানে আমি ক্লিক করব। তোমাদের ক্যাম্পাসটা, ঢাকা কলেজে যারা আছো, তোমাদের ক্যাম্পাসটা তোমরা কি চিনতে পারছো? গভর্নমেন্ট ল্যাবরেটরি কলেজ, স্যার নাইম গভর্নমেন্ট রোডের ল্যাবরেটরি দক্ষিণ কলেজ দিকেরটা স্যার আমাদের ঢাকা কলেজ ক্যাম্পাস। নাইম রোডের দক্ষিণ দিকে, এইটা তোমাদের জি মানে স্যার। ঢাকা কলেজ মেইন ক্যাম্পাস। এই যে তোমাদের একাডেমিক বিল্ডিং দেখাচ্ছে, নর্থ হল, হোস্টেল, সাউথ হল, তোমাদের হোস্টেল হোস্টেল দেখাচ্ছে। এটাই তো তোমাদের ক্যাম্পাস, জি স্যার। এটাই জি তোমাদের স্যার। ক্যাম্পাস না? আচ্ছা, তাহলে আমি যদি এখানে ক্লিক করি, তাহলে এখানকার যে ইমেজ আছে সেই ইমেজটা সেই ইমেজটা আমার বাম পাশে এখানে শো করবে। তো এই বাম পাশে শো করলে ইমেজের পরে আমি আবার ক্লিক করব। ক্লিক করার পর ইমেজের স্ট্যাটিস্টিক্স, এখানে দেখো ইমেজের স্ট্যাটিস্টিক্স আছে। ডেট, কত ডেটে? 16/8/2019। আর 30 সেন্টিমিটার, কত অ্যাকুরেসি। দুইটা ইমেজ পাশাপাশি রাখলে তুমি বুঝতে পারবা যে দুইটা ইমেজের ভিতরে পার্থক্য কি। প্রোভাইডার ম্যাক্সার প্ল্যাটফর্ম স্যাটেলাইট, আর ইমেজের সাইজ 1.26 জিবি। খুব ব্যাপার, আমি প্রসেসটা তোমাদেরকে দেখাই। আর আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, এটা তোমাদেরকে দেখাবো। এরপরে আমরা এখানে এখানে যে আইকন আছে, এই আইকনে আমরা ক্লিক করব। এই আইকনে ডাউনলোড raw.tif ইমেজ ফাইল, এখানে ক্লিক করলে আমাদের অটোমেটিক কিন্তু ব্রাউজারে এখানে ডাউনলোড হওয়া শুরু হয়েছে। 10 ঘন্টা 8 ঘন্টা দেখাচ্ছে, তার মানে অনেক বেশি বড় ডাটা। তা আমি অলরেডি, এই হচ্ছে প্রসেস, আমি অলরেডি এই ডাটাটাও তোমাদের জন্য ডাউনলোড করে রেখেছি। আমি ওই ডাটাটা এখন তোমাদেরকে দেখাই, তাহলে দুইটা ডাটার ভিতরে, দুইটা ইমেজের ভিতরে পার্থক্য তোমরা বুঝতে পারবা। আমি আবার এখানে ওই ব্রাউজারের স্ক্রিনটা আমি শেয়ার অফ করলাম। আমি আবার স্ক্রিনে যাই, সফটওয়্যার স্ক্রিনে যাই। সফটওয়্যার স্ক্রিনে এখানে এখানে এটা হচ্ছে ল্যান্ডসেট ইমেজ, যেটা আমরা ইউএসডিএস থেকে আমরা ডাউনলোড করে তারপরে ব্যাংক কম্বিনেশন করেছি। আর এইবার আমরা ম্যাক্সার টেকনোলজির আরেকটা ডাটা আছে 5, এটার এই টিপ ফাইলটা আমরা এখানে ওপেন করবো। অ্যাড অ্যাড দেওয়ার পর এটা আসছে, কিন্তু এটার যদি আমরা এটা অফ করি তাহলে বোঝা যাবে এটা যেহেতু ছোট এলাকা। কারণ ল্যান্ডসেটের তো পুরা বাংলাদেশের নর্থ এরিয়াটা পুরাটা কভার করছে, আর এটা আসছে শুধু ঢাকা। বা এটাকে যদি আমি রাইট বাটন করে জুম টু লেয়ার করি, তাহলে এখানে আমি দেখতে পারবো। এখানে দেখো যে আমি যদি আরো জুম করি, তাহলে জুম করলে কেমন দেখা যাবে। সংসদ ভবন দেখা যাচ্ছে, সংসদ ভবন ক্লিয়ার। ধানমন্ডি লেক দেখা যাচ্ছে, ধানমন্ডি লেকের থেকে তোমাদের ঢাকা কলেজের ক্যাম্পাস, এটাই তো জি ঢাকা স্যার। কলেজের ক্যাম্পাস। জি স্যার। এই যে খেলার মাঠ, তোমাদের তিনটা খেলার মাঠ, এই খেলার মাঠের এইগুলো হচ্ছে একাডেমিক বিল্ডিং। এই একাডেমিক বিল্ডিং গুলো ক্লিয়ার বোঝা যাচ্ছে না, কারণ এগুলো ওই গাছের ছায়ার জন্য একাডেমিক বিল্ডিং গুলো ভালোভাবে বোঝা যাচ্ছে না।
করে